এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। আজ সোমবার, প্রতি সোমবারের মতন আজকেও আমরা এক্সপ্রেস অনলাইনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘ তথা ভারতীয় মজদুর বিএমএসের অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠনের প্রেসিডেন্ট শ্রী মানস চট্টোপাধ্যায় মহাশয়। মানস চট্টোপাধ্যায় ওনার কাছ থেকে আমরা আজকে জানতে চাইব বর্তমান পরিস্থিতিতে সারা ভারতবর্ষ তো রয়েছেই, তার সঙ্গে পশ্চিমবঙ্গ বাদ না দিলেও নয়, ইস্পাত কারখানাগুলোতে শ্রমিকের ভূমিকা এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়নগুলোর কীভাবে তারা কাজকর্ম করছেন, কেন পরিস্থিতি অনেক বদলে গেছে। আজ থেকে 5 বছর 10 বছর আগেকার যে পরিস্থিতি, এখনকার পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। নিত্য নতুন প্রযুক্তি আসছে, নিত্য নতুন চ্যালেঞ্জ আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক সংগঠনগুলো কী মানে তাদের চিন্তাভাবনা কী পরিবর্তন, তারা কী ধরনের চিন্তাভাবনা নিয়ে আসছেন যেখানে শ্রমিকদের স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত হবে, তার সঙ্গে কারখানাগুলোর উন্নতি কীভাবে তৈরি হবে, এই যে কারখানা মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে শ্রমিকদের যে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখা, সেই ক্ষেত্রে অনুঘটকের কাজ করে এই ধরনের শ্রমিক সংগঠনগুলি। তো মানসবাবুর কাছ থেকে আমরা জানতে চাইব আজকের দিনে দাঁড়িয়ে দুর্গাপুরের মতন একটা সংবেদনশীল শহরে, এটা যেখানে শ্রমিক নির্ভর শ্রেণীর সংখ্যা প্রচণ্ডভাবে বেশি, এখানকার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে শ্রমিকদের একটা বড় অংশ বিভিন্ন ভূমিকা পালন করে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন উনি রয়েছেন এই সংগঠনের সঙ্গে। তার বিভিন্ন মানে ঘটনার পারস্পরিকতায় তার অভিজ্ঞতা, তার কী চিন্তাভাবনা, তাদের সংগঠনের কী চিন্তাভাবনা, এইগুলো একটু জানার চেষ্টা করব। মানসবাবু, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করি, যেটা হচ্ছে যে দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘ, দুর্গাপুরের মতন একটা বৃহৎ শিল্প সংস্থায় এই ধরনের শ্রমিক সংগঠনগুলির যৌক্তিকতা বা তাদের কার্যপ্রণালীটা ঠিক কীভাবে শুরু হয়? নমস্কার, শুভ সন্ধ্যা। দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের তরফ থেকে প্রথমেই এক্সপ্রেস নিউজ কর্তৃপক্ষকে আমার হার্দিক শুভকামনা জানাই এইখানে আমাদেরকে বলার সুযোগ দেওয়ার জন্য। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন এটার ব্যাপ্তিটা কিন্তু অনেক বড়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যখন শুরু হয়েছিল আর আজকে 57 সাল থেকে আজকে ধরুন এই 24, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের লোহার কারখানা কেন এসছিল না, সেই সময় যে প্রচুর উদ্বাস্তু পূর্ববঙ্গ থেকে এখানে এসছিলেন, শ্রম নিবিড় কারখানার দরকার ছিল। সেই সময় কাতারে কাতারে আমাদের এখানে বিরাট এক বনাঞ্চলকে তৈরি করে কারখানায় রূপান্তরিত করা হয়েছিল। ফলে এখানে যে মানুষরা উচ্ছেদ হয়েছিলেন তাদেরকেও কিন্তু কারখানায় সুযোগ দেওয়া হয়েছিল, এবং যারা তৎকালীন পূর্ব বাংলা থেকে এদেশে এসেছিলেন তাদেরও যাতে কাজের একটা পরিস্থিতি তৈরি হয়, তারা যেন কাজ অর্থাৎ মানে সঠিকভাবে তিনি রোজগার করে সম্মানের সঙ্গে তারা বাঁচতে পারেন, তাই জন্য যে শ্রম নিবিড় এই একটা কারখানার জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা চিন্তাভাবনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। আজকে
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যদি আপনারা পুরনো দিন দেখেন, দেখবেন যে আমাদের আন্দোলন যেমন কিছু ভালো দিকও আছে, সেরকম দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কিছু কিছু জায়গাতে শ্রমিক আন্দোলনের ফলে একটা নেতিবাচক ছাপ চারিদিকে পরিচয় পেয়ে গেছে। তার মূলত কারণ হচ্ছে যে শ্রমিকদের চাহিদার সাথে রাজনৈতিক দলগুলোর চাহিদাকে মিশিয়ে দেওয়া হয়েছিল, যেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা বড় ক্ষতি করে দিয়েছিল। যদি আমরা দেখি যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যতগুলো আন্দোলন হয়েছিল, তার মূলত সমস্ত আন্দোলনগুলোই অন্তত বছর 30 যদি আমরা ধরে নিই, তার 80 থেকে 90% দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সঙ্গে কোনো রিলেটেড ছিল না। এর যে প্রতিফল যেটা এসছিল, যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শুধু নয়, দুর্গাপুর ইস্পাত নগরীর আরও যে শ্রমনিবিড় সরকারি, রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি যে সংস্থাগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ পরিস্থিতির দিকে চলে গেছিল এবং সরকারও কিন্তু এখানে থেকে আস্তে আস্তে ইনভেস্ট করা বন্ধ করে দিচ্ছিলেন, যার ফলস্বরূপ আধুনিকীকরণ যদি না হয় তাহলে যে কোনো কারখানার মৃত্যু সুনিশ্চিত। তার ছায়া আমরা দুর্গাপুর ইস্পাত নগরীতে যদি যারাই এর সঙ্গে যুক্ত আছে, আমরা জানি যে এই মুহূর্তে শুধুমাত্র দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এখনো পর্যন্ত তার মর্যাদা রেখে রাষ্ট্রীয় সংস্থা হিসেবে চলছে। আমি আর বিশেষ জায়গায় যাচ্ছি না, অর্থাৎ এমএমসি, বিওজিএল, ডিসিএল এই জায়গাগুলো যাচ্ছি না। তো এই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুর ইস্পাতের যে শ্রমিক আন্দোলন, তারা নিজেদেরকে যেভাবে তুলে ধরা উচিত ছিল, অর্থাৎ সেই সময় যারা নেতৃবৃন্দ ছিলেন এবং যারা সেই সময় মুখ্যত শ্রমিকদের প্রতিনিধিত্ব করতেন, তারা অধিকাংশই রাজনৈতিক পরিচয়টাকেই বেশি বহন করতেন, নামে শ্রমিকদের প্রতিনিধিত্ব করতেন, কিন্তু এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রোডাকশন প্রায় বছরে প্রায় অধিকাংশ সময় হ্যাম্পার হতো বিভিন্ন ইস্যুতে, যে ছাপটা পড়তে পড়তে আমাদের কিছুটা রেহাই দিয়েছিল মডারাইজেশন। কিন্তু তারপরে দীর্ঘদিন যদি আমরা দেখি, আমাদের এখানে আজও আর সে অর্থে এমএসএম ছাড়া বড় কোনো ইনভেস্টমেন্ট আসেনি। এটার জন্য সরকারকেও যেমন আমরা কিছুটা দায়ী করব, সেরকম আমরাও আমাদের কিছুটা দায়ভার নিজেদেরকে নেওয়ার জন্য আমার মনে হয় আমাদের দরকার আছে। কারণ কোনো সংস্থায় প্রথম এবং পূর্ণ কাজই হচ্ছে যে প্রোডাকশনকে চালু রাখা। সবসময় যে শ্রমিকদের দোষ ছিল না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো শ্রমিক স্বার্থে আমাদেরকে বন্ধ রাখতে হয়েছে, কিন্তু আবার বলছি 80 থেকে 90% ধর্মঘট শ্রমিক স্বার্থের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আজকে তখন যেটা ছিল যে একটা প্রযুক্তি এসে সেটাকে বহুদিন চলতো, এখন কিন্তু সেই পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। একই সময় যদি আমরা উদাহরণ নিই, এমএসএম সেই সময় জিন্দাল এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দুটো জায়গাতেই একই সাথে প্রায় ওনারা শুরু করেছিলেন, আমরাও শুরু করেছিলাম। আজকে আমাদের এমএসএম কোথায় দাঁড়িয়ে আছে আর জিন্দাল স্টিল প্ল্যান্টের এমএসএম কোথায় চলে গেছে, এটা যেমন শুধু শ্রমিকদের দোষ সেরকম বলা যাবে না, কিন্তু আবার অন্য বহু জায়গায় বহু কারখানা, মানে বহু আমাদের কারখানা, মানে দুর্গাপুর ইস্পাত কারখানা যে ছোট ছোট জায়গাগুলো আছে, সেগুলো আমরা সঠিক সময়ে প্রোডাকশান সরকারের কাছে দিতে পারিনি বলে আমাদের বহু অর্ডার চলে গেছে, এটাও সত্যি। সেই জন্য আমরা এটা নিয়ে এখন যারা ইউনিয়নের নেতৃবৃন্দ আছি, তারা নিরন্তর নিজেদের মধ্যে চর্চা করছি, ওই জায়গা থেকে ফিরে আসার চেষ্টা করছি। কিছুটা উন্নতি হয়েছে, আরও উন্নতি দরকার। আমি একটা জিনিস এখানে একটুখানি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনি বললেন যে
80 থেকে 90% শ্রমিক আন্দোলন বা শ্রমিক বন্ধ যেগুলো প্রয়োজন হয়তো সেই সময়টাই হয়তো ছিল না, আপনাদের সেটা এতদিনে মনে হচ্ছে না সেখানকার নেতৃবৃন্দর কাছেও সেরকম মনে হয়েছিল, অথচ ঘটনা পারম্পরিকতায় সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন নিয়ম অনুযায়ী প্রতিটা ট্রেড ইউনিয়ন রাজনীতি মুক্ত, নন পলিটিক্যালাইজড, কিন্তু আদতে সেটা নয়। আদতে আমরা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে আমরা যুক্ত থাকি। সেইখানে ট্রেড ইউনিয়ন মূল সংস্থা নয়, সবারই একটা শাখা সংস্থা। সেই মূল রাজনৈতিক দলের কাছে আমার নিজের গুরুত্ব বাড়াবার জন্য আমরা এই শিল্প, ধর্মঘট, ভারত বন্ধ, বাংলা বন্ধের নামে আমরা দিনের পর দিন এখানে কর্মদিবস নষ্ট করেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এর ফলে তো সংস্থাগুলোর আধুনিকরণ আমি যদি বাদই দিলাম, সেটা অনেক পরবর্তী সময় আসে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে আসে। এই যে অহেতুক মানে নিরবিচ্ছিন্ন পরিবেশনা, নিরবিচ্ছিন্ন উৎপাদন সময়কে ব্যাহত করা, এই ট্রেড ইউনিয়নগুলোর এখানে কি মনে হয় না যে আপনার এই ট্রেড ইউনিয়নগুলো যেগুলো আজ থেকে দীর্ঘ সময় আগে যেগুলো শুরু হয়েছিল, তাদের এই ঘটনাচক্রের জন্য তাদের আপনার গুরুত্ব সমাজ মাধ্যমের কাছেই বলুন বা তৎকালীন এখনকার যে শ্রমিক ভাই বোনেরা আছেন তাদের কাছেও কিছুটা হলেও হারিয়েছে? দেখুন, আপনি যদি দেখেন প্রতি 10 বছর অন্তর অন্তর শ্রমিকদের বেসিক যে জায়গাটা সেটা পরিবর্তন হয়ে গেছে। যখন আবার বলি, যখন প্রথম দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা এই ধরনের আরও বহু জায়গায় স্টিল প্ল্যান্ট এবং অন্য শিল্পগুলো তৈরি করা হয়েছিল, তখন ভারতবর্ষের মধ্যবিত্ত শ্রেণীর দরকার ছিল, তখন কিন্তু আমাদের কম্পিটিশনের মাধ্যমে যেতে হয়নি। পরবর্তী ক্ষেত্রে আমি চাই বা না চাই, আমরা চাই বা না চাই, যখন আমরা বিশ্বায়নের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল বা আমরা যেতে বাধ্য হয়েছিলাম, যখন আমাদের লাভ ক্ষতির ব্যাপারটা এসছিল, তখন থেকেই আমরা দেখতে পাই যে কন্ট্রাকচুয়াল এই শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। মূলগত কারণ হচ্ছে যে মজুরি ক্ষেত্রে অর্থাৎ স্থায়ী যে খরচা সেটাকে যেন তেন প্রকারানো কমানো। তার প্রথম এবং সবথেকে সহজ উপায় হচ্ছে যে স্থায়ী শ্রমিকের থেকে কন্ট্রাকচুয়াল শ্রমিকের দিকে যাওয়া। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে ক্যাপটিভ প্ল্যান্ট ছিল, সেখানে 450 পার্মানেন্ট ওয়ার্কার ছিল, এবং আমার ঠিক মনে নেই, যখন এটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাতে ছিল তখন কিছু এক্সিকিউটিভ ছিলেন। পরে যখন এটা এনটিপিসি এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যৌথ জায়গায় এলো, তখন ওখানে 55 মেগাওয়াটের 2টো ইউনিট ছিল। একটা ইউনিট চলতো 450 পার্মানেন্ট ওয়ার্কার এবং কিছু অফিসার। যখন ওটা এনটিপিসি সেল জয়েন্ট ভেঞ্চারে এলো, তখন ওরা 2টো ইউনিট চালাতে লাগলো, 65টা পার্মানেন্ট ওয়ার্কার, 85টা এক্সিকিউটিভ এবং 450 কন্ট্রাক্টর লেবার। এটা এই জায়গাটা থেকে আমাদের বুঝতে হবে যে স্থায়ী শ্রমিকের গুরুত্ব কেন কমে গেল। যে কোনো জায়গায় আপনার নাম্বার কমে গেলে আপনার গুরুত্ব কমে যাবে। আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে 33,000 কর্মচারী ছিল, সেখান থেকে আজকে আমরা 6,500-এ এসেছি। নাম্বার অফ কন্ট্রাক্টর লেবার বেশি এসছেন। ম্যানেজমেন্ট স্বাভাবিক কারণে, সরকার স্বাভাবিক কারণে সেই দিকে তাকেই আইন করবেন, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। এই জন্যই স্থায়ী শ্রমিকদের গুরুত্ব আগের থেকে কম হয়েছে, এই বিষয়ে বলতে কোনো দ্বিধা নেই। তাতে তো এই যে স্থায়ী শ্রমিকের সংখ্যা কমে গেছে, অপরদিকে অস্থায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে, এটা যেরকম একটা মানে সময়ের সাথে সাথে এটা ঘটেছে। তার সঙ্গে সঙ্গে আমি যে প্রশ্নটা আপনাকে দিয়ে রাখছিলাম সেটা হচ্ছে যে আপনাদেরই বক্তব্য অনুযায়ী যে বিভিন্ন সময়ে যেসব শ্রমিক ইউনিয়নগুলো যে ধরনের চিন্তাভাবনা বা যে ধরনের পদক্ষেপ নিয়েছে ম্যানেজমেন্টের বিপক্ষে গিয়ে, সেগুলো অনেক সময়তেই মনে হয়েছে পরবর্তীকালে যে এইগুলো হয়তো সেই সময়টা নেওয়া দরকার ছিল না। তার জন্য পরবর্তীকালে শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বা শ্রমিকদের এই ইউনিয়নগুলোর প্রতি যে শ্রমিকদের আস্থাটা কমে যাওয়া,
এটাও তো একটা বড় কারণ হিসেবে উঠে আসছে এখনকার দিনে। দেখুন, ট্রেড ইউনিয়নের মূল তৈরি হওয়ার কারণই হচ্ছে শ্রমিককে নিরাপত্তা দেওয়া, সেটা তার সামাজিকভাবে হোক এবং অর্থনৈতিকভাবেই হোক। আগে ট্রেড ইউনিয়ন যখন স্থায়ী শ্রমিকের ট্রেড ইউনিয়ন ম্যানেজমেন্টের টেবিলে বসতেন, তখন তার যা জোর ছিল, আজকে স্থায়ী শ্রমিকের ট্রেড ইউনিয়নের সেই জোরটা নেই। এ বিষয়ে আপনিও জানেন, এটা বলার আমার মতের ওপর কিছু না, এটা মানে বাস্তব ঘটনা। সেই হিসেবে দাঁড়িয়ে আপনি যে প্রশ্নটা করছেন যে এই গুরুত্বটা কমতে বাধ্য, তার জন্য একদম আপনি যেটা বললেন যে সব আন্দোলনই আমাদের ম্যানেজমেন্ট বিরোধী, সেটা তো নয়। আমরা মনে করুন মাইনে বাড়াবার জন্য শ্রমিকদের একটা লড়াই আমরা দিচ্ছি, আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের 39 মাসের এরিয়ার দেওয়া হয়নি। এটাকে আপনি যদি বলেন যে কারখানা বিরোধী, ম্যানেজমেন্ট বিরোধী তো হবেই। আমাদের পাওনা গন্ডা যদি ওনারা না মেনে নেন, তো সেখানে বিরোধ করা ছাড়া শ্রমিকগুলো শ্রমিকদের যে ট্রেড ইউনিয়ন, তার আর কি করার থাকতে পারে? সেটা তো আমরা বলতে পারি না যে না, ম্যানেজমেন্ট ভালো করেছে। এই যে শ্রমিক, আপনাদের যেটা বক্তব্য যে 39 মাসের বকেয়া পাওনা আপনাদের বাকি আছে, তার জন্য আপনারা আন্দোলন করছেন। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে এই শ্রমিক আন্দোলনের অনেকগুলো ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন অনেকগুলো আছে, বিভিন্ন মতাদর্শে ট্রেড ইউনিয়ন আছে। আপনাদের সবার লক্ষ্য কি এক? মানে সবাই কি একই ইস্যুতে একইভাবে ঝাঁপিয়ে পড়েছে, বা একই ইস্যুতে একইভাবে নিজেদের মতবাদ সামনে আনতে পেরেছে শ্রমিকদের সামনে? না এখানেও কোনো পার্টি কালার, পার্টি রং দেখা হয়েছে? ওই যে বললাম যে নন পলিটিক্যালাইজড, কিন্তু আমাদের কোথাও কোথাও পলিটিক্যাল পার্টির কাছে দায়বদ্ধতা বাধা আছে। রিসেন্টলি আপনাকে একটা ঘটনা বলি, মূলগত জায়গায় কিন্তু সমস্ত শ্রমিক যে বিরোধ, সেটা যেমন ব্লাস্ট ফার্নেসের শ্রমিকেরও যেটাই প্রতিবাদ থাকবে, কোকোভেনের শ্রমিকের সেটা প্রতিবাদ থাকবে, মিলস জোনের শ্রমিকেরও সেটা প্রতিবাদ থাকবে। ন্যাচারালি ট্রেড ইউনিয়ন সেটা নিয়ে, সমস্ত ট্রেড ইউনিয়ন সে যে দলেরই হোক না কেন, সেইটা নিয়ে আন্দোলনটা করতে শুরু হয়। হয়তো কেউ অনশনে বসেন, কেউ নীরব প্রতিবাদ করেন, কিন্তু ইস্যুগুলো মোটামুটি একই থাকে যখন বড় ইস্যু হয়ে যায়। যেমন আমাদের ওয়েজ বোর্ড নিয়ে আমরা কোনো সময় সবাই আমরা এক হয়েছি, কোনো সময় আবার ভিন্ন মত, কিন্তু ইস্যুগুলো আলাদা হয়নি, পথ হয়তো আলাদা হয়েছে। কেউ বন্ধের সমর্থনে গেছেন, কেউ বন্ধের বিরোধিতা করেছেন, কেউ বন্ধের সময় চুপচাপ থেকেছেন, কিন্তু ইস্যুটাকে তার জন্য আলাদা করা যায়নি। ইস্যুটা এক, কিন্তু আমরা সেখানে সাকসেস হইনি, যেহেতু আমরা সেখানে এক হতে পারিনি। আর এইটাই হচ্ছে মূল কারণ যে এইগুলো আমাদের ওপর কিছুটা এফেক্ট আসছে। এই যে শ্রমিকদের, আপনার একটা কথা খুব মানে গ্রহণ চোখে লাগলো বা কানেও শুনতে লাগলো, সেটা হচ্ছে যে দুর্গাপুর ইস্পাত কারখানা যখন শুরু হয়েছিল, তখন তার মানে আমাদের 60-এর দশকে যখন শুরু হয়েছিল, তখনকার স্থায়ী শ্রমিকের সংখ্যা যা ছিল সেটা কমতে কমতে এখন 6000-এ দাঁড়িয়েছে। উল্টো দিকে অস্থায়ী শ্রমিকের সংখ্যাটা প্রচুর পরিমাণে, প্রায় 30,000-এর কাছাকাছি নাকি এখন? আমার ঠিক অ্যাকচুয়াল জানা নেই, তা ধরুন 10,000-এর কাছাকাছি। তো 10,000 এই যে আপনাদের যে আন্দোলন, মানে শ্রমিক সংগঠনগুলোর যে আন্দোলন, সেটা কি শুধু স্থায়ী কারখানা শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ, না অস্থায়ী যারা শ্রমিক সংগঠন তাদেরকে জন্য আলাদা করে কিছু আছে? না, অস্থায়ী শ্রমিকদের জন্য আমাদের আছে। আপনি দেখুন যে যতগুলো অস্থায়ী শ্রমিক আমাদের যখনই এই রিসেন্টলি যতগুলো মারা গেছেন, আমরা সমানতালে তাদের হয়ে আমরা আন্দোলন করেছি, তাদের সেফটি নিয়ে। কারখানার যেটা দেখুন, একটা শ্রমিকের খুব প্রাথমিক শর্ত হচ্ছে আমি সুস্থভাবে কারখানায় প্রবেশ করবো এবং সুস্থভাবে কারখানা থেকে আমি বাড়ি ফিরে যাব। এর জন্য যা যা ব্যাপার সেগুলো কিন্তু কন্ট্রাকচুয়ালের সেফটি বলে কোনো কমিটি নেই, মানে সেফটি কমিটি নেই, সেটা কিন্তু আমাদেরই আছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়ার্কারের আছে। সেখানে শুধু পার্মানেন্ট ওয়ার্কারের সেফটি নয়, বরঞ্চ উল্টোভাবে আপনি বলতে পারেন, যেহেতু প্রতিদিন নতুন নতুন ছেলে ঢোকে, তাদের সেফটি নিয়েই আমাদের পার্মানেন্ট ওয়ার্কাররা বেশি আলোচনা করেন। ঠিক আছে, শুধু আমরা নিজেদের আলোচনা করলে তো হবে না, কারখানাটা এখন সবারই, মানে কন্ট্রাকচুয়ালেরও যেমন যতটা জায়গা আজকে কারখানার মধ্যে গুরুত্ব বেড়েছে, আমাদেরও গুরুত্ব বেড়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানার
আপনি যেটা বললেন যে কন্ট্রাকচুয়ালের গুরুত্ব বেড়েছে, যেরকম আপনার সেরকম স্থায়ী শ্রমিকদের গুরুত্বের সঙ্গে সঙ্গে ওদেরও গুরুত্ব বেড়েছে। কিন্তু আমাকে একটা জিনিস বলুন তো, এই যে আপনাদের শ্রমিক সংগঠনগুলো, মানে শুধু আপনাদের সংগঠন বলে নয়, অন্যান্য আরও যারা রয়েছে, এই সেফটি সিকিউরিটি নিয়ে নিয়মিত যে পর্যালোচনা করা বা নিয়মিত যে কারখানার কর্তৃপক্ষের তরফ থেকে যে ধরনের গাইডলাইন আনা বা সেগুলোর একদম হাতে কলমে সেগুলোকে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই বিষয়ে কর্তৃপক্ষ কতটা সচেতন বা আপনাদের দিক থেকে কতটা আপনারা এগিয়ে আসেন? না, দেখুন, নিরাপত্তার ব্যাপারটায় কর্তৃপক্ষ সচেতন, ঠিক আছে, এবং আমাদের কারখানার যিনি একদম মানে ডিআইসি সাহেব আছেন, তিনিও এটা নিয়ে প্রতিটা জায়গাতে উনি ওনার চিন্তা ব্যক্ত করেছেন। এবং আমাদের মাননীয় ইডি ওয়ার্কস, অর্থাৎ যিনি কারখানার ভেতরে তারপরের তিনিও এটা নিয়ে মানে নিরন্তর, কারণ আমরা কিন্তু কেউই চাই না যে কোনোভাবে কোথাও এক ফোঁটা রক্ত বা কারোর কোনো ক্ষতি হোক। দিনের শেষে ওই যে বললাম যে একটা শ্রমিক বা তিনি আধিকারিক হতে পারেন, তিনি কন্ট্রাকচুয়াল হতে পারেন, তিনি গেট দিয়ে সুস্থভাবে ঢুকবেন এবং গেট দিয়ে সম্পূর্ণ সুস্থভাবে বেরোবেন। এই একটা ইস্যুতে আমি বরঞ্চ আপনাকে বলতে পারি যে সেখানে কিন্তু আমরা সবাই এক মত হয়ে আমরা লড়ে যাচ্ছি। এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বলতে দ্বিধা নেই যে আমরা কিছুটা অন্তত নিরাপত্তার দিক থেকে কিছুটা উন্নতি করেছি, সবাই মিলে সমবেত প্রচেষ্টায়। নিরাপত্তা বলতে ঠিক কোন জায়গাটায় আপনি বলতে চাইছেন? মানে ইনডোর প্ল্যান্টের ভেতরে। আচ্ছা, আপনাদের দুর্গাপুর ইস্পাত কারখানা সহযোগী অনেকগুলো সংস্থা রয়েছে, হসপিটাল আছে, মেনটেন্যান্স আছে, তাদেরও তো অনেক, সেখানেও তো অনেক শ্রমিক রয়েছেন, তাদের যেসব মানে সুবিধা অসুবিধা সেগুলোও কি আপনারা সমানতালে সমানভাবেই দেখেন? হ্যাঁ, নিশ্চয়ই, তারা তো একই ট্রেড ইউনিয়নের সদস্য। ন্যাচারালি আমাদের তাদের ডিমান্ডটাও, যদি মনে করুন আমরা কোনো একটা আন্দোলন করি, টাউনশিপের যিনি কাজ করেন টাউন মেনটেন্যান্সে বা হসপিটালে যিনি কাজ করেন, তার যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা মোটামুটি 19-20 একই থাকে, কিছু আলাদা থাকে, সেগুলো নিয়ে আমরা কথা বলি তাদের কর্তৃপক্ষের সাথে। এটা তো সামগ্রিকভাবে একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আমরা মানে শ্রমিক, সেই হিসেবে আমরা সবাইকে নিয়েই কথা বলি। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের দীর্ঘদিনের মানে মডার্নাইজেশন নিয়ে দীর্ঘদিন ধরেই একটা আশানুরূপ চিন্তার কথা সবাই মানে ভাবছে আর কি, কবে আসবে না আসবে, সেই বিষয়ে কিন্তু এখনো অবধি কোনো সদুত্তর কোনো জায়গা থেকে আসেনি। সেইভাবে দীর্ঘদিন অনেক দিন হয়ে গেল। এই জায়গাটায় আপনাদের আন্দোলনগতভাবে আপনাদের সমবেত ইউনিয়নগুলোর প্রচেষ্টা বা আপনাদের সমবেত ইউনিয়নগুলোর তৎপরতা কতটা? আপনি যে প্রশ্নটা করলেন, যদি বলেন তাহলে শ্রমিক ইউনিয়নের যে দুটো মূল দাবি, তিনটে মূল দাবি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারা যায়। একটা হচ্ছে যে আমাদের 39 মাসের এরিয়ার, তার থেকেও আমি বলবো একটু হলেও এগিয়ে আছে যে আমাদের মডার্নাইজেশন। কেন না, যদি আধুনিকীকরণ না হয় একটা সংস্থার মৃত্যু সুনিশ্চিত। তো আজকে এই কারখানা আমার পূর্বপুরুষরা রেখে গেছিলেন, আমি এই কারখানা পেয়েছি, আমরা এই কারখানা চালিয়ে নিয়ে যাচ্ছি। আধুনিকীকরণ যদি না হয় তাহলে এই কারখানা ন্যাচারাল ডেথে চলে যাবে। কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যেটা মূল সমস্যা হচ্ছে যে সারা ভারতবর্ষের একটা ডিস্ট্রিক্টে দুটো ইন্টিগ্রেটেড স্টিল ফ্যাক্টরি একমাত্র পশ্চিম বর্ধমান জেলাতেই আছে। ইসকোতে এই মুহূর্তে একটা বড় ইনভেস্টমেন্ট হয়ে গেছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টেরও কিন্তু ইন্টিগ্রেটেড স্টিল ফ্যাক্টরি অতি দ্রুত দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা পরিপূর্ণ মডার্নাইজেশন চাই, যেটা আমাদেরকে বারবার বলা হচ্ছে 1200 কোটি টাকা 1800 কোটি টাকা একটা বার মিল, একটুখানি ব্লাস্ট ফার্নেস, এতে কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বাঁচবে না। কিন্তু আবার আমরা যদি আমাদের ভয়ের কথা যে উচ্চতর কর্তৃপক্ষের কথা শুনি, যারা রিসেন্টলি একটা ব্যাপার হয়েছে, লোহার দাম একটু কমে গেছে, তাতে লোন অনেক বেড়ে গেছে। তো ওনাদের বক্তব্য হচ্ছে যে 30,000 কোটি টাকা যে লোন আছে সেটাকে 22,000 কোটি টাকা নামিয়ে আনতে হবে, সেটা নাকি সেফ। এইখানটাতেই আমাদের ভয় যে 35,000 কোটি টাকা তো
ইসকো পেয়ে যাচ্ছে, তাহলে এই 8,000 কোটি টাকার বলি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হয়ে যাবে না তো? এইটা নিয়ে আমরা একটু আতঙ্কের মধ্যে আছি। তবে এই বিষয়ে আমরা আমাদের মাননীয় ডিআইসি সাহেবেরকে অত্যন্ত ভরসা করি, উনি বলেছেন এবং আমরাও যে বিভিন্ন নিউজ চ্যানেল সেখানে দেখতে পাচ্ছি যে অক্টোবরে হয়তো রড অ্যান্ড বার্ন মিল এবং এইগুলো আসবে। আবার বলছি, এটাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হয়তো সাময়িক শ্বাস ফেলবে, কিন্তু বাঁচার জন্য আমাদের পরিপূর্ণ মডারেশন লাগবে। আর আপনাকে যেটা বলছিলাম যে আমাদের এরিয়ার 3 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আজকে সমস্ত শ্রমিক, সেটা হচ্ছে আমাদের আরএফআইডি। এই যে আরএফআইডি আমাদের মূল যে জায়গাটা ছিল, এখন দেখুন সব লড়াই তো জেতা যায় না, তার অনেক কারণ থাকে, বিশ্লেষণ করলে পরে বোঝা যাবে। লড়াই বলবো না, এটা আমাদের প্রতিবাদ বলবো, যে আমাদের নিরাপত্তার ব্যাপারটা, যে আপনি দেখবেন যে এটা আসলে এত বড় একটা, যে আমাদের তথ্য, আপনি বায়োমেট্রিক তথ্য আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ আমার কাছ থেকে নিয়ে নিলেন। এখন আপনি রিসেন্টলি হয়তো নিশ্চয়ই জানেন যে জমি কেনা বেচাতে টিপছাপ দিয়েছে, সেখান থেকে টাকা লুট হয়ে গেছে একদম। আপনি এআইতে আজকে মুখের ছাপ নিয়ে অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটাতেই সমস্ত শ্রমিকরা কিন্তু প্রশ্ন তুলেছিলাম। যাই হোক, এটা আমরা আজকের দিনে কোনো শ্রমিক আইনগত পথে গেছেন, কিন্তু এই যে এই জায়গাগুলো আটকানো যাচ্ছে না, একটা ভ্যালিড জায়গা। একটা অদ্ভুত ঘটনা আপনাকে বলে দিই, মানে আমাদের শ্রমিকদের সত্যি করেই খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হাইকোর্ট রিসেন্টলি একটা জায়গায় নির্দেশ দিয়েছেন যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আমাদের 2জন শ্রমিক এটার বিরুদ্ধে আদালতে গেছিলেন, যে দিয়েছেন যে হ্যাঁ ওনারা আপনার তথ্য নিতে পারেন, কিন্তু আর কাউকে দেবেন না, কোনো সরকারকে দেবেন না। অদ্ভুত কথা, এই তথ্য তো সরকারের কাছে বহু আগে আছে। এই যে কথাগুলো এত কঠিন কথা না, এগুলো আমরা বুঝতেই পারছি না। এইখানেও শ্রমিকদের একটু অসুবিধা হচ্ছে। মানে আবার ভালো করে বলছি, বুঝুন, মানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে আপনার তথ্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিতে পারেন, কিন্তু উনি কাউকে দিতে পারবেন না, এমনকি সরকারকেও দিতে পারেন না। সরকারই তো ইউডিএর তরফ থেকে আমাদের বায়োমেট্রিক নিয়েছেন, যারা অটো লক করাচ্ছেন, ভালো করে বুঝুন, অটো লক করাচ্ছেন আধার, তিনি আবার নেবেন না। মানে হাইকোর্ট এরকম কথা বলছেন। এখন এগুলো তো বেশি বললে আবার আমাকে অন্য জায়গায় টানাটানি হবে। সেই জন্য এই কঠিন কঠিন কথাগুলো আমরা বুঝতে পারছি না। এগুলো নিয়ে আমাদের আরও চিন্তাভাবনা করতে হবে, সমস্ত শ্রমিককে যৌথভাবে বসতে হবে, দেখতে হবে যে আরও কীভাবে কী শ্রমিকদের নিরাপত্তা, এটাও তো একটা নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার উপর আমাদের আঘাত বলে মনে করছি, সেটাকে কিভাবে কি করা যায় সেটা নিয়ে আমাদের আবার চিন্তাভাবনা করার দরকার আছে। কিন্তু আরএফআইডি বা বায়োমেট্রিক তথ্য, এটা নিয়ে যেরকম আপনারা বলছেন যে এটাতে যে কোনো মানুষের আর্থিক বা তার অন্যান্য যেসব নিরাপত্তা না, বায়োগতভাবে যত নিরাপত্তাগুলো আছে সেগুলোতে আঘাত আগামী দিনে আসলেও আসতে পারে। কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এক সময় বলেছিলেন রিসেন্ট কতগুলো ঘটনার সময়, যে বায়োমেট্রিক দিয়ে সবাইকেই একদিন না একদিন আসতে হবে, বা বায়োমেট্রিক অ্যাকাউন্টেবিলিটি সবারই তৈরি করতে হবে। যেমন সেটা ধরুন আমাদের যখন আধার প্রথম এসেছিল তখন এই নিয়ে অনেক বিতর্ক, অনেক সমস্যা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আধারকে আমরা একদম শিরোধার্য করে নিয়েছি। সেখানেও বায়োমেট্রিক তথ্য বেরিয়ে যাওয়া বা অন্যের হাতে চলে যাওয়া, এই নিয়ে অনেক মামলা হয়েছে, অনেক তথ্যগতভাবে অনেক কিছু হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক অংশ, যেখানে প্রোডাকশান সেন্টার, বেসিক্যালি যেটা প্রোডাকশান সেন্টার মানে যেটাকে মূল প্ল্যান্ট বলা হয়, সেইখানে বায়োমেট্রিক তথ্য বায়োমেট্রিক করা নিয়ে, আরএফআইডি করা নিয়ে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন, দীর্ঘদিন ধরে অশান্তি একটা ভূমিকা তৈরি হয়েছে। কিন্তু ধরুন দুর্গাপুর স্টিল প্ল্যান্টেরই তো আরও যেসব সহযোগী পার্টগুলো রয়েছে, তখন হসপিটাল বলুন, সেখানে তো বায়োমেট্রিক তথ্য কিন্তু আপনার বায়োমেট্রিক বা আরএফআইডি অলরেডি লাগু হয়ে গেছে। সেখানে ডাক্তারবাবুরা বা নার্সরা বা অন্যান্য সহায়ক কর্মচারী যারা আছেন তারা কিন্তু এটা ব্যবহার করছেন। তো আমার একটা খুব সামান্য জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে যারা আপনার মূল কারখানার অন্তর্গত, মূল কারখানায় কাজ করছেন, তাদের তথ্য চুরি হতে পারে বা কিছু হতে পারে, অথচ যারা ডাক্তারবাবুরা রয়েছেন বা অন্যান্য সহযোগী রয়েছেন তাদের মূল তথ্য কি চুরি হবে না? তারা তাহলে কী করে রাজি হয়ে গেলেন? সেখানে কীভাবে
বিভিন্ন রকম সিস্টেমের মাধ্যম দিয়ে সেগুলো লাগু হলো যখন, তাহলে আপনাদের এই যে সংগঠনগুলোর মধ্যে কিছুটা হলেও কি দ্বিচারিতা আসছে না, যে একটা পার্টে আপনারা রাজি হচ্ছেন, একটা পার্টে রাজি হচ্ছেন নাকি, সেখানে আপনাদের যেহেতু নাম্বার অফ মেম্বার্স বেশি বলে কি আপনারা সেগুলো রাজি হচ্ছেন না? এটা আলোচনায় এগুলো উঠে আসছে, মানে এগুলো আমার বক্তব্য নয়, এগুলো কিন্তু তুমি শ্রমিক ভাইদেরই বক্তব্য, দুর্গাপুর টাউনশিপে আনাচে কানাচে গেলে এই ধরনের বক্তব্যগুলো উঠে আসছে। না, আপনার কথা পুরোটা সত্যি বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু বলতে পারছি না। আপনার কথাটা আংশিক সত্য। নার্স যারা আছেন তারা আমাদের শ্রমিকদেরই সাথে আছেন, তারাও কিন্তু বায়োমেট্রিক করেননি, মানে করেছে তো আস্তে আস্তে অনেকেই করেছে, কিন্তু তারাও স্বেচ্ছায় আপনি যদি দেখেন খুব প্রায় কেউই করেননি। ঠিক আছে, আর আমি আপনাকে যে নিরাপত্তার কথাগুলো বললাম এত ছোট পরিসরে আমি আপনাকে বলতে পারছি না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইটি অ্যাক্টে এইগুলো আমাকে বলার জায়গা দিয়েছে। 2011 আমি এখন এগুলো বলতে পারছি না। যদি আরএফআইডি নিয়ে কোনো দিন কোনো অনুষ্ঠান করেন আমি আপনাকে বলবো যে এখানে আমার পারমিশন ছাড়া, অর্থাৎ আমাকে আমার তথ্য কোথায় আছে এটা আমাকে না জানানো পর্যন্ত, এটা আমি বলছি না কিন্তু আইটি অ্যাক্ট 2011 বলছে, ততক্ষণ আপনি আমার বায়োমেট্রিক তথ্য কেউ নিতে পারেন না। আবার বলছি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কেন, সবাই নিতে পারেন, কিন্তু তার আগে আমাকে এনশিওর করতে হবে যে ওটা সুনিশ্চিত আছে। আবার আমি বলছি, এই জন্যই আধার কর্তৃপক্ষ অটো লকের ব্যবস্থা করেছেন। ভালো করে শুনুন, আধার কর্তৃপক্ষে আপনি আধার খুলবেন, 10 মিনিটের জন্য আপনাকে ওটা ওপেন হবে, তারপরে কেন করেছেন, কেন করেছেন? যারা এটা বুঝেছেন যে এটা করার দরকার, আপনাকে তো আমি বলছি জমিতে টিপচাপ দিয়েছে, সেখান থেকে টাকা বেরিয়ে গেছে। আমাদের এইটাই প্রশ্ন ছিল, আমরা কিন্তু কোথাও বলিনি ডিআইকেএসের তরফ থেকে যে আমরা আরএফআইডি করব না। আমরা বলেছিলাম আমাদের সঙ্গে আলোচনায় বসুন, আমাদের তথ্য কোথায় আছে, এবং আমাদের ডবল ওটিপি বেসড, এটা আমার কথা নয়। আবার আমি বলছি যে আমার কতটা নিরাপত্তা আমাকে সম্পূর্ণরূপে স্যাটিসফাই করার পরে, আমার কাছ থেকে সই নেওয়ার পরে স্বেচ্ছায় তবে আবার বায়োমেট্রিক তথ্য নিতে পারেন। ঠিক আছে, আমরা দেবো না এই কথা একবারও আমরা কোথাও কোনোদিন বলিনি। তা আপনাদের কি এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এই প্রযুক্তিগত বায়োমেট্রিক তথ্যের যে প্রযুক্তিগত ব্যাপারটা, সেখানে কি কোনো ত্রুটি আছে বলে আপনারা মনে করছেন? 100% ত্রুটি আছে, বাইরের লোকেরা নিচ্ছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কোনো কর্মী, আমরা যত জায়গায় গেছি দেখার জন্য, কোথাও আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কোনো কর্মীকে দেখিনি বায়োমেট্রিক জন্য নিচ্ছেন ওনারা। সেটা এই কর্তৃপক্ষ তৃতীয় পক্ষকে দেওয়া দিয়েছেন কোনো? নিশ্চয়ই, যারা আমরা তো জ্ঞাতার্থে দেখেছি, আমরা সমস্ত জায়গায় ঘুরি, সমস্ত ট্রেড ইউনিয়ন আমরা দেখেছি যে তারা কেউ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিক নন। তো সেক্ষেত্রে আপনারা শ্রমিকদের দুর্গাপুর কর্তৃপক্ষের কাছে জানতে চাননি যে আপনাদের কেন তৃতীয় পক্ষকে দেওয়া হলো? তৃতীয় পক্ষকে উনি দেবেন কি দেবেন না এটা ওনার ব্যাপার। আমাদের প্রশ্নটা আরেকটু মানে আরেকবার বলি আপনাকে, আমাদের নিরাপত্তাটা আমার নিরাপত্তা আমাকেই বুঝতে হবে ফার্স্ট। আমি স্যাটিসফাই হলে তবে আপনি বায়োমেট্রিক তথ্য আপনি আমার কাছ থেকে নিতে পারেন। এটা আবার বলছি, এটা আমার কথা নয়, এটা ভারত সরকার আমাকে এইটা দিয়েছেন, এই অধিকারটা, তার ভিত্তিতে আমি বলছি। না, তৃতীয় পক্ষের হাতে যদি আপনার সিস্টেম যায় তখনই তো আপনার নিরাপত্তায় বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থাকে না। আপনাদের লড়াইটা তো হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে। কর্তৃপক্ষ যদি এখন কোনো কাজ তৃতীয় পক্ষকে দিয়ে দেয় তখনই তো আপনারা সন্দেহ করছেন যে আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। হ্যাঁ, সেই ভয়টা থেকে, সেই আশঙ্কা থেকেই তো আপনাদের। নিশ্চয়ই, আমরা আমাদের পাসওয়ার্ড এবং যে ওটিপি বেসড, আমরা এগুলো বহু সাজেশন নিয়ে বসছিলাম, কিন্তু ম্যানেজমেন্ট কোনোদিন আমাদের সঙ্গে এটাতে ডিটেলস আলোচনাই করেননি। আচ্ছা, সেই জায়গাটাতেই আপনাদের মূল আপত্তি। মূল আপত্তি। তা এখন বর্তমানে তো 1 তারিখ থেকে আপনাদের দেখা যাচ্ছে যে শ্রমিকরা মানে বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন বিভিন্নভাবে। যাই হোক, তারা একটা বিতর্ক শুরু হয়েছিল যে 1 তারিখে যারা বায়োমেট্রিক দেবে না তাদের প্ল্যান্টে ঢুকতে দেওয়া হবে না। তো সেটা নিয়ে বিভিন্ন সংগঠনগুলো তাদের বিভিন্ন মতামত রেখেছে। তারপর থেকে শ্রমিকরা সেটাকে নিয়ে তাদের নিজেদের মতন করে দিচ্ছে এবং প্রতিদিনই তাই নিয়ে বিভিন্ন রকম মতামত বাইরেও আসছে। তো তাহলে কি মানুষ হঠাৎ করে তাদের এই প্রতিবাদ থেকে সরে এলো, মানে নিরাপত্তার জায়গাটা কি হঠাৎ করে সুনিশ্চিত হয়ে গেল?
না সেই নাকি সেই অনিশ্চয়তার জায়গার মধ্যেই তারা এগিয়ে গেলেন? না আমরা দেখুন, সব লড়াই তো ইতিবাচকভাবে শেষ হয় না। সব লড়াই ইতিবাচকভাবে শেষ হয় না। যদি আবার বলি, ট্রেড ইউনিয়নের ইতিহাস দেখেন, আমরা এরিয়ার আদায় করতে পারিনি। পার্কস আমরা ভারতীয় মজদুর সংঘের ডিমান্ড অনুযায়ী আমরা 28.5 যেটা হলে সব কিছু সমান সমান হতো রেশিওটা, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। সব লড়াই যে কিছুটা অর্ধেক ইতিবাচক হয়েছে, কিছুটা পুরোটাই নেতিবাচক হয়েছে, আবার কিছুটা পুরোটা ইতিবাচক হয়েছে। ট্রেড ইউনিয়ন প্রতিবাদটা ট্রেড ইউনিয়নের অঙ্গ, আমরা প্রতিবাদ করি। সব প্রতিবাদ যে আমাদের সফল হয়, সফলভাবে আমরা টেনে নিয়ে যেতে পারি তা না। এটাও আমাদের একটা ধরুন ব্যর্থতার মধ্যেই মেনে নিতে হবে। এই ব্যর্থতা, মানে আমি প্রথম থেকে যেটাতে আপনার সঙ্গে শুরু করেছিলাম, এই যে ব্যর্থতা, ট্রেড ইউনিয়ন ভারতবর্ষে কেন সারা পৃথিবীর ইতিহাসে ট্রেড ইউনিয়ন একটা বিরাট বড় সাবজেক্ট, একটা বিরাট বড় মানে মানুষের দৈনন্দিন জীবনে তাদের কর্মক্ষেত্রে ট্রেড ইউনিয়ন থাকবে, এই নিয়ে প্রচুর বিপ্লব হয়েছে, প্রচুর কিছু হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে। ভারতবর্ষ তার বাইরে ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ট্রেড ইউনিয়নগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে। আজকের বিভিন্ন ক্ষেত্রে, আজকের যে প্রযুক্তিগত বিভিন্ন পরিবর্তন, যেটা আপনিও বিভিন্ন আলোচনার মধ্যে বলেছেন, যে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত সিস্টেমের পরিবর্তন হচ্ছে, খুব সচেতনভাবেই বা ডেভেলপমেন্টের একটা অদ্ভুত গতিতেই আমরা কিন্তু অনেকটা মানে আপগ্রেডেশনের দিকে এগিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ের উপরে। টেকনিক্যাল আপগ্রেডেশন বলুন বা মেন্টাল আপগ্রেডেশনও হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে কি ইউনিয়নগুলো কি তাদের মানসিক চিন্তাভাবনা, তাদের কার্যক্রম সেরকমভাবে তো আপগ্রেড করতে পেরেছে? কেন যদি নাই করতে যদি পারতো, তারা তো এই ধরনের যেসব সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলোকে তারা তো আরও আধুনিকভাবে বা আরও টেকনিক্যালি সেটাকে ফেস করতে পারতো, যাতে তাদের ফেলিওরের সংখ্যাটা কমে যায়। আপনি যেদিকে ইঙ্গিত করছেন এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই, যে সত্যি করেই আমাদের যে স্টাডি ক্লাস বলুন বা আমাদের যে পড়াশুনো বলুন, যে সময়ের সাথে সাথে নিজেকে যে পরিবর্তন করার দরকার হয়, সেই জন্য যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া আমাদের উচিত, নিজেকে বিভিন্ন বই অর্থাৎ আধুনিক যে কিভাবে চলবে আধুনিক সমাজের সঙ্গে, সেগুলো তো আমাদের একটু ঘাটতি আছে। এ বিষয়ে মেনে নেওয়াটাই ভালো, কারণ স্টাডি ক্লাসের আমাদের অভাব আছে। যদিও আপনাকে আমি এখানে একটা একদম প্রসঙ্গের বাইরে গিয়ে একটা কথা বলতে পারি, ভারতীয় মজদুর সংঘ কিন্তু প্রতি 3 মাস অন্তর সমস্ত যত ইউনিট এবং তার যে মেম্বার আছেন তাদের কিন্তু একটা স্টাডি ক্লাসের ব্যবস্থা রেখেছেন। তবে আবার বলছি, সব স্টাডি ক্লাস আমাদের পক্ষে অংশগ্রহণ করাও সম্ভব হয় না কারখানার পারিবারিক চাপে, আর সবগুলো অনুষ্ঠান করা হয়তো আমরা করে উঠতে পারি না, কিন্তু আমরা একটা চর্চার মধ্যে ভারতীয় মজদুর সংঘ থাকে। একটু আমি ব্যক্তিটাকে বাড়ানোর চেষ্টা করি, মানে অনেকক্ষণ আমরা দুর্গাপুর নিয়েই ছিলাম। খুব সম্প্রতি আমাদের পাশেরই একটা শহর চিত্তরঞ্জন রেলওয়ে কারখানায়, সেখানে আপনার ট্রেড ইউনিয়নের একটা উল্লেখযোগ্য পরিবর্তন বা উল্লেখযোগ্য একটা গঠনতন্ত্র তৈরি হতে চলেছে, যেখানে আপনার রেলে এতদিন কোনো সংগঠিত ট্রেড ইউনিয়ন ছিল না। সেটা ইদানিংকালে রেলওয়ে বোর্ড অর্ডার দিয়েছেন, সেখানে গোপন ব্যালটে ভোট করে আপনার ট্রেড ইউনিয়নে যাদের আছেন তাদেরকে নিয়ে আসার জন্য। এই জায়গাটাকে আপনারা বর্তমান অনেক আমরা নেগেটিভ দেখলাম, অনেক আমরা ট্রেড ইউনিয়নের ঘাটতি দেখলাম, সেই জায়গাটায় দাঁড়িয়ে কোথাও কি একটু আশার আলো দেখা যাচ্ছে? একদম। আজকে যদি নির্বাচনটা সঠিক হয়, ট্রেড ইউনিয়নের ক্ষেত্রেও বলছি, তখন কিন্তু তাদের মধ্যে এই যে একটা গা ছাড়া মনোভাব, যে ঠিক আছে আমার সবার দায়িত্ব না হয়ে আমি নিজের কাঁধে কিছু দায়িত্ব তুলে নিয়ে সেখানে কিন্তু আমার লড়াইটা একটু অন্যরকম হবে। এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। 2 বছর অন্তর ইলেকশন হওয়াটা খুব জরুরি, খুব জরুরি, অত্যন্ত জরুরি, যদি শ্রমিক শ্রেণীকে মাথা উঁচু করে বাঁচতে হয়। এছাড়া আর কোনো রাস্তা নেই। তাহলে কি আপনারা কি মনে করেন যে শ্রমিক শ্রেণীরও এখন আপনার কিছুটা হলেও এডুকেশনের দরকার রয়েছে বা শিক্ষাগত দরকার রয়েছে, ইউনিয়নগতভাবে শিক্ষাগত একটু পরিমার্জন করার দরকার হয়ে পড়েছে? শ্রমিক শ্রেণীর যারা প্রতিনিধিত্ব করেন,
আমি কিন্তু সেই তাদের লিডারশিপ ট্রেনিংয়ের কথা বলতে চাইছি। একদমই ঠিক কথা। সেইটা তাদের তো অবশ্যই স্টাডি, কারণ প্রতিনিয়ত যদি না আমি নিজেকে চর্চায় থাকি, তাদের আগামী 5 বছর পরে কি আসছে, আগামী 5 বছর পরে এআই প্রযুক্তি কোথায় চলে যাবে। এখন আপনি একটা বলতে দ্বিধা নেই, একসময় দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বিশেষভাবে ডিপ্লোমা হলটাতে একটা ভীষণ গুরুত্ব ছিল। যখন থেকে ইউজ অ্যান্ড থ্রো চলে এলো, যে ঠিক আছে আমার ওই জিনিসটার সারাবার দরকার নেই, ওটাকে খারাপ হলে ফেলে দাও, তখন আমরা দেখলাম যে ওই একটা জায়গা হঠাৎ করে গুরুত্বহীন হয়ে গেল। আপনি তার রেজাল্ট দেখবেন যে সমস্ত জায়গায় আগে যাদেরকে যে গ্রেডে নেওয়া হতো তার দুধাপ নিচ থেকে তাদেরকে নেওয়া হতে আরম্ভ করলো। প্রতিনিয়ত এআই আমরা 5 বছর আগে জানতামই না, এখন এআই বাচ্চা ছেলে তার মুখে শুনবেন এআই। এই জায়গাগুলো জানতে হলে আমাকে তো অবশ্যই স্টাডি, পড়াশুনো, চর্চা যাই বলুন তার সঙ্গে আমাকে যুক্ত থাকতে হবে, নাহলে আমি পিছিয়ে পড়বো, মানে ট্রেড ইউনিয়ন পিছিয়ে পড়বে। আপনি আবার দুর্গাপুরেই ফিরে আসি, সেটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে দুর্গাপুর ইস্পাত কারখানায় নার্সরা অনেকেই মানে পার্সেন্টেজ অফ জানি না, আমার কাছে এই মোমেন্টে সেই রকম কোনো তথ্য আমি পাইনি, অনেকেই আপনার বায়োমেট্রিক করেনি, কিন্তু আমার জানা আমার দেখেছি যে বায়োমেট্রিক করে তারা থেকে ঢুকতে হচ্ছে হসপিটালে। তারা 5টায় ঢুকছেন, 7টার সময় বায়োমেট্রিক করে বেরোচ্ছেন, ডাক্তারবাবুরাও বেরোচ্ছেন। কিন্তু তাদের মধ্যে মানে এই বায়োমেট্রিক হওয়ার জন্য তাদের মধ্যে কিছুটা অস্থিরতা, কিছুটা মানে আস্থার ওপর কিছুটা মানে কর্তৃপক্ষের আস্থার ওপর কিছুটা ফাঁক তৈরি হয়েছে। এই কারণটা বলি, কেননা তাদের মধ্যে একটা বক্তব্য আছে যে যতগুলো দুর্গাপুরে যতগুলো ট্রেড ইউনিয়ন আছে তারা কেউই আপনার সেরকমভাবে মহিলাদের যে সঙ্গে নিয়ে ট্রেড ইউনিয়ন করা সেটাতে অনেকটাই তারা পিছিয়ে রয়েছে, যে কোনো পারিপার্শ্বিক কারণেই হোক তারা পিছিয়ে আছে। আমি বিভিন্ন ট্রেড ইউনিয়ন কর্তাদের সঙ্গে কথা বলেও দেখেছি, তারাও এটাকে কিছুটা হলেও স্বীকার করে নেন। দুর্গাপুর হসপিটালে যেরকমভাবে রোস্টার হয় সেই রোস্টারের হিসাবে কিন্তু দুর্গাপুর হসপিটালে দেখা যাচ্ছে যে এইটি 8টায় কোনো মহিলা যদি আর 9টার সময় যদি আপনার হসপিটালে ডিউটিতে ঢোকেন এবং সেই যদি বিকাল 5টায় বেরোয়, তাকে যদি এবার আরেকজন যারা আসছেন নেক্সট শিফটে তারা 5টা থেকে আবার যতটা ডিউটি করার সময় করছেন, ওই গ্যাপটা আপনার মানে ঠিক মতন করে কোনো ভ্যাকুয়াম তৈরি করছে কারণেই, কেন অন্যান্য সেক্টর থেকে এই সেক্টরটা একটু সংবেদনশীল। কেন যিনি নার্সে আছেন, দায়িত্বে আছেন, তিনি যে পেশেন্টদের হ্যান্ডওভার করছেন, পরের শিফটে যিনি আসছেন তাকে না পেশেন্ট টু পেশেন্ট হ্যান্ডওভারের একটা ব্যাপার থেকে যায়। তো সেখানে আপনার যদি 5টার সময় কাউকে বেরিয়ে যেতে হয়, ডিউটি আওয়ার শেষ হয়, তাহলে তো তাকে একটা পরবর্তীকালে 8 ঘন্টা 45 মিনিট একটা ব্যাকআপ দিতে হয় পেশেন্ট হ্যান্ডওভারের। এইটা অনেকটা কিন্তু আপনার অন্যান্য প্ল্যান্টের মধ্যে এই জিনিসটা হয় না। কেননা এই জায়গাটাকে আপনারা কেমন করে দেখছেন? কেননা অন্যান্য হসপিটালে কিন্তু একটা জেনারেল শিফট বলে একটা কথা আছে, যেটা আমাদের হসপিটালে নেই। ফলে ওখানে ব্যাকআপ দেওয়ার একটা জায়গা থাকে, একটা সিস্টেম আপনার দুটো শিফটের মাঝখানে একটা ব্যাকআপ লিঙ্ক ব্রিজের মতন তৈরি করে। এইখানে না থাকার জন্য কিছুটা হলেও সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গাটাকে আপনারা কি কোনো রকমভাবে আগামী দিনে কর্তৃপক্ষের সামনে আনতে পারবেন যে এটা কীভাবে নতুন সিস্টেম, এটা কীভাবে যখনই কোনো নতুন সিস্টেম ইন্ট্রোডিউস হয় তখন তার অনেক মানে প্রযুক্তিগতভাবে হলেও বা অন্যান্য দিক দিয়ে হলেও তার কিছুটা ভালো দিক কিছুটা খারাপ দিক চলে আসে, সেটাকে আপনারা কিছু আনবেন এরকম ধরনের কোনো চিন্তাভাবনা? একটু বলি, আমরা কিন্তু বলি যে নার্সরা বায়োমেট্রিক করেননি বা আগে করেছেন। আজকে দাঁড়িয়ে দুর্গাপুরে 99% বায়োমেট্রিক করে ফেলেছেন, অথবা 2-1 দিনের মধ্যে এটা 100% হয়ে যাবে। ঠিক আছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যেকে এটা করতে বাধ্য। দ্বিতীয়ত আপনাদেরকে বলি যে দেখুন, সব প্রফেশনের সঙ্গে ডাক্তার এবং নার্সের একটা মূলগত পার্থক্য আছে, একদমই। এটাকে কিন্তু আপনি নার্সের ডিউটিটাকে একটা শ্রমিকের ডিউটির সঙ্গে ধরলে আপনি করতে পারবেন না। ঠিক আছে, নার্স সেই জন্যই তিনি একটা ওথ নেন, আমরা তার কাছে নিজেকে সমর্পণ করে দিই। ঠিক আছে, ডাক্তার তো 1 ঘন্টা দেখে, 8 ঘন্টা দেখে। আমি এটাতে অন্যভাবে বলার চেষ্টা করছি না, তিনি তো শ্রম দেন, সেই শ্রমের মজুরি অবশ্যই তার পাওয়া উচিত।
কিন্তু এটা দেখুন ওইভাবেই হয়ে আসছে সমস্ত জায়গায়, শুধু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট না, সমস্ত জায়গাতেই আপনি তাই জেনারেল ব্যাকআপ দেবে, নাইটে কে কাকে ব্যাকআপ দেবে, নাইটে ব্যাকআপটা আপনি কিভাবে পাবেন? তো এই যে মানে হ্যান্ড ওভার এবং টেক ওভার, এই 15 মিনিটের ব্যাপারটা থাকে, এবং এটা নিয়ে চিন্তা ভাবনা আমরা করিনি কিছু, কারণ আমরা এটাকে দেখে নিয়েছিলাম যে ভেবেছি, মানে যাই হোক। তবে আপনি যদি যখন বলছেন, আমরা এটা ওনাদের সাথে অবশ্যই কথা বলবো, এবং যদি কিছু উপায় বার করা যায়, কারণ ওনাদের তো ডিউটিটা কমানো যাবে না, পরিবর্তন করা যাবে না, যদি এটাকে অন্য কিছু ছুটি বা কিছু, সেটা আমরা কথা বলতে পারি। এটা 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 হচ্ছে আরএফআইডির একটা মানে লুপ ফল্টস আমরা বলতে পারি, কিন্তু এর সঙ্গে একটা ভালো দিকও আছে। সেটা হচ্ছে এটার জন্য আপনাদের সিস্টেমে একটা হাফ সিএল বলে একটা ব্যাপার এসছে, যেখানে এটা ওনাদেরকে অনেকভাবেই সাহায্য করছে। যে কোনো প্রযুক্তিরই দেখবেন একটা ভালো দিক একটা খারাপ দিক থাকেই। আমরা সবসময় খারাপটাকে নিয়ে বেশি মানে আলোকপাত করার চেষ্টা করি, কিন্তু ভালোটা অবশ্যই থাকে, একদম ভালো থাকবে না, হতে পারে না। আমাদের দুর্গাপুর মানে দুর্গাপুরের একটা, যখন দুর্গাপুর বলা হয় তখন প্রথমেই কিন্তু আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কথা আসে। আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঐতিহ্য অনেকটা হলেও তলানিতে নেমে এসছে, বিভিন্ন কারণে হতে পারে। এটা আমি বলছি না যে শুধুমাত্র শ্রমিকদেরই জন্য হয়েছে, তা নয়, কর্তৃপক্ষেরও অনেক চিন্তাভাবনার ভুল থাকতে পারে, শ্রমিকদেরও শ্রমদানে বা কারখানাকে ভালোবাসার মধ্যেও অনেকটা চিন্তাভাবনা শর্ট থাকতে পারে। এই দুটোকে আপনাদের শ্রমিক সংগঠন কি করে এক জায়গায় নিয়ে এসে একটা মানে উন্নত জায়গা, মানে আগামী দিনে আবার আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে যে না, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মানে একটা, আমরা যখনই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলবো একটা ভারী ব্যাপার তৈরি হলো, আগামী প্রজন্মের কাছে কি আমরা এটা নিয়ে আসতে পারবো? আমি প্রথমেই বললাম যে একটা স্টিল প্ল্যান্টের মূল পরিচয় হচ্ছে তার প্রোডাকশনের জন্য এই মুহূর্তে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মানে অবিলম্বে এবং অবশ্যম্ভাবীভাবে মডারেশন দরকার। মডারেশন প্যাকেজের সাথে সাথেই কিন্তু আরও সেই শহরতলির উন্নয়নেরও কিছু আলাদা করে সিএসআর প্রজেক্টে পয়সা আসে। আজকে আপনি দেখবেন স্টেডিয়ামে, যদি আপনি আজ থেকে 3 বছর আগে যেতেন, আজকে স্টেডিয়ামের কিন্তু ভোল অনেক পরিবর্তন হয়েছে, একদমই হয়েছে। আপনি রোটারিগুলোই যদি যান, অনেক পরিবর্তন হয়েছে। কিছুটা দায়বদ্ধতা কিন্তু, আমি আশিস মার্কেটের কাছে থাকি, আশিস মার্কেটে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ ভালোভাবে সাজিয়ে দিয়েছিলেন, রাখার কিছুটা দায়িত্ব আমাদেরও আছে। শুধুমাত্র কারখানা কর্তৃপক্ষের ওপর সমস্ত দায়িত্ব দিলে কিন্তু হবে না। ওনারা একবার করে দিলেন, সেটাকে কিন্তু যত্ন করার, আবার আমি বলছি সেখানে ইনভেস্ট করার ব্যাপার না, কিন্তু যত্ন করার দায়িত্ব আমাদের। যেদিন আমরা সেইটা করতে পারবো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গর্বের নগরী অবশ্যই আছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যদি ইস্পাত নগরী আজ থেকে আপনি 5 বছর আগে টাউনশিপে ঘুরেছেন আর আজকে যদি ঘোরেন, আপনি দেখবেন অনেকটাই ভালো জায়গায় গেছে এই বিষয়ে, মানে যেটাকে আপনি বিউটিফিকেশান বলুন বা যাই বলুন, এবং আরও প্ল্যান আছে, সেগুলো যদি সাকসেস হয় তখন দেখবেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে ইস্পাত নগরী তার কিন্তু ভোল অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। শ্রমিকদের স্বার্থ রক্ষা, শ্রমিকদের নিয়মাবর্তিতা, এটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা অনেক দিনের কিন্তু সমস্যা। এই সমস্যাটাকে আপনারা কেমন করে দেখছেন? স্বার্থ রক্ষা তো দেখুন, স্বার্থ রক্ষা কিছু কিছু জায়গা আমরা সাকসেস হচ্ছি। আমরা ইদানিং আমরা নিরন্তর দাবি করে করে পুরো ফ্যামিলির হেলথ চেক আপ হয়ে গেছে এবং হচ্ছে। এটা শ্রমিকদের একটা স্বার্থ রক্ষা বলতে পারেন, কারণ শুধু তো অর্থনৈতিক দাবি দাবা আছে, তারপরে আমাদের নিয়মাবর্তিতা শ্রমিকদের নিয়মাবর্তিতা একটু ঘাটতি আছে, এটা অস্বীকার করে লাভ নেই, এটা অস্বীকার কোনোভাবেই করা যাবে না। এটাকে আমি যে বলছিলাম না, যে স্টাডি এবং পরিচর্যা এবং নিজেদেরকে নিরন্তর আপগ্রেড করা, এইগুলো একটু জায়গা যদি বোঝানো যায়, আমার মনে হয় এগুলো শ্রমিক প্রতিনিধিদের একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের আলোচনায়। আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মানে যারা ইউনিয়নগতভাবে দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে থেকে যাকে পেয়েছিলাম, আমাদের
মানস চট্টোপাধ্যায়কে। তিনি অনেকগুলো দিক দুর্গাপুরে তুলে ধরেছেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অনেকগুলো আন্দোলনের কথা, অনেকগুলো দিকের কথা, যেগুলো আমাদের আগামী দিনে অনেকটা নিজেদেরকে পরিবর্তন করতে হবে বা আমাদের শ্রমিক ভাইদেরও নিজেদের আরও একটু উন্নত করতে হবে, যাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তাদের পুরনো গৌরব আরও উজ্জ্বল করতে পারেন এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আমরা যেন আরও নতুনভাবে দেখতে পারি যে তিনি প্ল্যান্ট আরও ভালো হচ্ছে, ভালোভাবে চলছে, শ্রমিক ভাইদের কাছে তিনি সেই আবেদনই রাখলেন। আমরাও আশা করব যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এরকম আরও একটু উন্নত হোক, আরও শ্রমিক ভাইরা আরও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তাদের যে অন্যান্য দাবি দাবা সেগুলো ঠিকঠাকভাবে পূরণ হোক। এই বলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আগামী দিনে আবার দেখা হবে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।